কখনো কি ভালোবাসা একটা মানুষকে পশুতে পরিণত করতে পারে? কখনো কি সেটা এমন একটা পর্যায়ে পৌঁছাতে পারে যে যেখানে সেই ছেলেটার পাগলামি একটা জানোয়ারকেও হার মানাবে? অনেকেও হয়তো ভাবছেন আমি কোনো মেয়ের কথা বলছি, যার কারণে ছেলেটার জীবন ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু না, তেমন কিছুই নয়। সেই ভালোবাসাটা ছিল একটা ছেলে তার বাবার প্রতি অভিযোগের নাম। ছোটবেলা থেকেই যে বাবাকে সে কখনোই কাছে পায়নি, সেই বাবার জন্য ছেলেটা তার দুনিয়া উল্টে দিয়েছিল। ভারতের সব থেকে ধনী একজন বিজনেসম্যান যখন তার অজানা এক শত্রুর হাতে দুটি গুলি খেয়ে মৃত্যুযাত্রী হয়, তখন তার ছেলের পরিণত হয় একজন জানোয়ারে, আর একজন সাইকো কিলারের মতন পাগল হয়ে খুঁজতে থাকে তার বাবার শত্রুকে। বলছিলাম 2023 সালে মুক্তিপ্রাপ্ত বলিউড সারা জাগানো একটা মুভি এলিমেন্টের কথা, কিন্তু কেন এই মুভিটার নাম এলিমেন্ট রাখা হয়েছে সেটা জানতে হলে আসলে মুভিটা দেখা ছাড়া আর কোনো উপায় নেই। আর তাই আজকের এই 3 ঘন্টা 21 মিনিটের সম্পূর্ণ সিনেমার গল্পটাকে আমি চেষ্টা করব এমনভাবে এক্সপ্লেইন করার জন্য গল্পটা আপনারা বুঝতে কোনো অসুবিধাই হবে না। যদি আপনার হাতে কোনো আর্জেন্ট কাজ থাকে সেগুলো সেরে এসে ভিডিওটি দেখা শুরু করুন। চলুন ডুব দেওয়া যাক আসল কাজে, আজকের গল্পের গভীরে। সময়টা তখন 1996 সাল। নয়াদিল্লির একটা বিখ্যাত স্কুলে ক্লাস চলছিল। এই ছেলেটার নাম রানা বিজয়। ক্লাসে সে ম্যাডামের প্রশ্ন উত্তর দিতে দিতে দেখতে পায় বাইরে তার বোন তার জন্য অপেক্ষা করছে। তাই সে তখন টিচারের অনুমতি ছাড়াই বাইরে চলে যেতে ধরে। সেই সময় তার টিচার তাকে আটকে নেয় এবং বিজয় জানায় আজকে তার বাবার জন্মদিন, তাই একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল। কিন্তু টিচার তার কোনো কথা না শুনে বরং তাকে শাস্তি দেয়। ঠিক তার 5 মিনিট পরই ছুটির ঘন্টা বেজে উঠে যায়, আর বিজয় ক্লাসে তার ব্যাগটা ফেলেই ছুটে যায় তার জন্য অপেক্ষা করতে থাকা তার গাড়ির দিকে। বাড়িতে গিয়ে সে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, কারণ সে তার বাবাকে খুঁজতেছে। আজকে তার বাবার জন্মদিন, তাই বিজয় তার বাবাকে উইশ করতে চায়। তবে তার মা জানায় তার বাবা নাকি খুব ব্যস্ত আছে, সেজন্য আজকেও তাকে সময় দিতে পারবে না, যার কারণে বিজয় খুবই আপসেট হয়ে পড়ে। কিন্তু বিজয় তো আর থেমে থাকার পাত্র নয়। সে সোজা চলে যায় তার বাবার ফ্যাক্টরিতে, কিন্তু সেখানেও শত খোঁজাখুঁজির পরও বিজয় তার বাবাকে দেখতে পায় না। তাই রাতে যখন বিজয়ের বাবা অনেক লেট করে বাড়ি ফিরে, তখন বিজয়ের মা তার উপর কিছুটা রাগ হয়। বোঝা যায় আজ পর্যন্ত বিজয়ের বাবা বলবীর কখনোই নিজের ছেলেকে সময় দিতে পারেনি, সবসময় নিজের বিজনেস এবং কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। আর আজকে সারাদিন তার ছেলে তাকে খুঁজে বেরিয়েছে। এটা শুনতে পেয়ে সে যখন বিজয়ের রুমে যায়, তখন দেখা যায় বিজয় ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে। তার হাতে ছোট একটা চিঠি। বিজয়ের বাবা সেটাকে তার হাত থেকে নিয়ে খুলে দেখতেই সেখানে লেখা, উই আর মাই হিরো পাপা। তিনি তখন সেই চিঠিটা পড়তে শুরু করেন, যেখানে বিজয় লিখেছে, পরের জন্মে তুমি আমার ছেলে হয়ে এসো, দেখবে তোমাকে আমি কতটা ভালোবাসবো, তুমি রাখার জায়গা পাবে না পাপা। আর এখানেই শেষ নয়, কারণ তার পরের জন্মই আবারও তুমি আমার বাবা হয়ে, তখন তুমি আমাকে তেমন ভালোবাসবে যেমনটা আমি তোমাকে শিখিয়েছিলাম। তারপর দেখতে দেখতেই পার হয়ে যায় 7টা বছর। বিজয় একদিন খেয়াল করে দেখতে পারে যে তার বোন কিছুদিন ধরেই মনমরা হয়ে থাকে। তার বোনের নাম প্রীতি। আজকে প্রীতি কেন যেন একটা কোনো বিষয় নিয়ে আতঙ্ক। তাই বিজয় তাকে জিজ্ঞাসা করলে জানা যায় কলেজের নাকি কিছু বখাটে ছেলে র্যাগিংয়ের নামে তার বোনের সাথে বাজে আচরণ করেছে। আর এই কথা শুনে বিজয়ের মাথা তো গরম হয়ে যায়। সে নিজে তার বোনকে নিয়ে সোজা চলে যায় তার বোনের ভার্সিটির দিকে। সেখানে তার ক্লাসে গিয়ে সবাইকে প্রথমে ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করে কে তার বোনের সাথে খারাপ আচরণ করেছে। সে যেন চলে আসে, কিন্তু সেখানে উল্টো ক্লাসের পোলাপাইন বিষয়টা নিয়ে মজা করতে শুরু করে যে এখন নাকি কলেজের বাচ্চারাও তাকে হুমকি দিবে। ঠিক তখন ওই ক্লাসের একটা ছেলে বিজয়ের সাথে অ্যাটিটিউড দেখিয়ে তাকে অপমান করে কথা বলে। আর তখনই তার মাথা গরম হয়ে যায়। সে তার বোনকে ওখানে অপেক্ষা করতে বলে এবং বাইরে চলে যায়। আর ঠিক তারপর মুহূর্তেই বিজয় নিজের হাতে করে একটা বন্দুক নিয়ে ফায়ার করতে করতে ক্লাসে ঢুকে। ক্লাসের প্রত্যেকটা ছেলে মেয়ে বিষয়টায় এতটা ভয় পেয়ে যায়, কেউ একটা কথাও বলে না। তখন ঠিক যেই ছেলেটা তার সাথে অ্যাটিটিউড দেখিয়ে কথা বলল, সেই যেন এখন একদম সোজা ভেজাবেড়াল হয়ে সত্য কথা বলে দেয়। বিজয় জানতে পারে যে ছেলেরা তার বোনের সাথে খারাপ ব্যবহার করেছে তারা নাকি লাঞ্চ টাইমের পরেই চলে গিয়েছে। তাই বিজয় গাড়ি নিয়ে তার বোনকে বাড়ি নিয়ে যাচ্ছে, তাকে বাসায় রেখে বিষয়টার উপর অ্যাকশন নেবে। কিন্তু তার বোন তার উপর খুবই রেগে আছে। তার বোন সমাধান চেয়েছিল, কিন্তু সেটা এভাবে হবে সে বুঝতে পারেনি। তখনই ওই ছেলেগুলো কয়েকটা বাইক নিয়ে তাদের পিছু করতে শুরু করে, কিন্তু বিজয় তাদেরকে এক এক করে নিজের গাড়িতে ধাক্কা মেরে ফেলে দিতে শুরু করে। আর এই বিষয়টার জন্যই আবারও তার বাবার হাতে তার মার খেতে হয়। বিজয়ের বাবা তার উপর এতটাই বিরক্ত সেটা তার চেহারা দেখেই বোঝা যায়। পাশাপাশি বিজয় নিজেও তার বাবার মুখের উপর এমন কিছু কথা বলে যেগুলো তার বাবা সহ্য করতে পারে না। বিজয়ের কথা হলো সে ভারতের সবথেকে ধনী ব্যক্তির ছেলে হয়েও যদি নিজের বোনকে প্রোটেস্ট করতে না পারে তাহলে এই ক্ষমতার কি দরকার। আর নিজের ছেলের এই ধরনের অ্যাটিটিউডকে বালবীরকে প্রত্যেকবার রাগিয়ে তোলে। আর এখানেই চলে আসে তার বাবার প্রতি তার অভিযোগ। ছোটবেলা থেকে কখনোই বাবা হিসেবে সে নিজের ছেলেকে সময় দিতে পারেনি, যার কারণে সে কখনোই বিজয়ের মন মতো হতে পারেনি। বিজয় তার বাবার মুখের উপর বলে দেয় আজকে সে বখাটে হয়েছে শুধুমাত্র তার বাবার কারণে। এই বলে সে ওখান থেকে চলে যায়
এরপর চলে যায় প্রায় 5টা বছর। বিজয় এর মধ্যে অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে, তবে ভাইবেন না সে ভালো হয়ে গিয়েছে, বরং সে উল্টো আরো বেশি বখাটে হয়ে গিয়েছে। ক্ষমতাধর বাবা, টাকা পয়সা বেশি থাকলে যা হয় আর কি। কিন্তু সে আজকে ছুটে যাচ্ছে, কারণ যে মেয়েটার সাথে কলেজ লাইফে তার প্রেম হয়েছিল, আজকে সেই মেয়েটার এঙ্গেজমেন্ট। বিজয় তাকে দেখে কিছুটা আবেগপ্রবণ হলো, মেয়েটা ঠিকই নিজেকে সামলে রেখেছে। তার নাম গীতাঞ্জলি, সংক্ষেপে গীতা। আসলে 2 বছর আগে একটা ছোট্ট ঝগড়ার কারণে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছিল, আর তারপর বিজয় চলে গিয়েছিল আমেরিকাতে। মাঝখান দিয়ে এই 2টা বছর তাদের কোনো যোগাযোগ হয়নি। কিন্তু আজকে যখন তার এঙ্গেজমেন্টের কথা সে জানতে পেরেছে, তখন সে তড়িঘড়ি করে ছুটে এসেছে এখানে। তাছাড়াও গীতাঞ্জলির বড় ভাই হলো তার বেস্ট ফ্রেন্ড। সেখানে গীতাঞ্জলি তার সাথে স্বাভাবিকভাবে বন্ধুর মতন কথা বলার চেষ্টা করে, কিন্তু বিজয় তাকে এমন কিছু কথা বলে দেয় যার কারণে গীতা তার ওখান থেকে চলে যায়। তারপর সেখানে পার্টি শেষ করে তাদের মধ্যে বিষয়টা নিয়ে কথাবার্তা হয়, এই কিছু কমার্শিয়াল কথা আর কি। যেমন গীতার ফিয়ান্সিয়ার সাথে তার কি লাভ ম্যারেজ, বা সে কেন ওই ছেলেটাকে পছন্দ করলো, এই বিষয় নিয়ে টুকটাক আলোচনা হচ্ছিল। আর সেখানেই মাঝখান দিয়ে বিজয় তাদের পুরনো কিছু বিষয় তুলে ধরে এবং বোঝাতে চেষ্টা করে ওই ছেলের সাথে সে ভালো থাকবে না। পাশাপাশি আজ এতদিন পর দেখা হওয়ার কারণে দুজন কিছুটা আবেগপ্রবণ হয়। সেদিনের অনুষ্ঠান শেষ করে রাতের বেলায় যখন সে তার বন্ধু কার্তিককে বিদায় জানাচ্ছিল, তখনই সে তাকে বলে ওঠে, কিরে বন্ধু হয়ে কতদিন থাকবি, চল এবার আত্মীয়তা সম্পর্ক গড়ার পালা। সে সরাসরি বলে দেয় গীতাঞ্জলিকে সে বিয়ে করতে চায়, কিন্তু কার্তিক তাকে নিষেধ করে, কারণ এখন অনেক দেরি হয়ে গিয়েছে, কিছুদিন পরই তার বিয়ে। তারপর তারা আমেরিকা চলে যাবে। কিন্তু বিজয়ের চেহারা দেখে মনে হচ্ছে সে থেমে থাকবে না। এভাবে আরো কয়েকদিন চলে যায়। আজকে বিজয়ের বাবার জন্মদিন, তাই তাদের বাড়িতে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়। ওখানে সবাই বিজয়ের বাবার জন্য একটা গিফট নিয়ে এসেছে, কিন্তু বিজয় আমেরিকা থেকে তার জন্য কিছুই নিয়ে আসেনি। বরং যখন তার বোন প্রীতি তাকে জিজ্ঞাসা করে, তখন বিজয় জানায় সে নাকি নিজের চুল কেটে ফেলেছে, কারণ তার বাবা ছোট চুল পছন্দ করে। বিষয়টাতে তার বাবাও খুশি হয়, আর এভাবেই একটা ফ্যামিলি ফটোশুট করার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ইনি হলেন বিজয়ের দাদা। বিজয় তার সাথে খুবই ফ্রেন্ডলি। অপরদিকে ইনি হলেন বিজয়ের দুলাভাই, অর্থাৎ তার বড় বোনের হাজবেন্ড। তার নাম বরুণ। বিজয়দের ফ্যামিলির বিজনেসের একটা বড় অংশের দায়িত্ব রয়েছে বরুণের হাতে। বিজয়ের বাবার ইচ্ছা ছিল যেন বিজয় তার বিজনেসের হাল ধরবে, কিন্তু বিজয় সেটা কখনোই করেনি। তাই তিনি নিজের মেয়ের জামাইকে সেই সুযোগটা দিয়েছে। তাছাড়াও শুরু থেকে বিজয় কখনোই তাকে পছন্দ করতো না। বিজয়ের বাবা বরুণকে পছন্দ করলেও বিজয় কখনোই বরুণকে সহ্য করতে পারতো না। তাই আজকেও যখন বরুণ বিজয়ের সাথে তাদের ক্লায়েন্ট এবং সিএমের সাথে পরিচয় করাতে চায়, তখন বিজয় সরাসরি তাকে নিষেধ করে দেয়। যে বিষয়টা নিয়ে প্রথম সবকিছু স্বাভাবিক থাকলেও পরবর্তীতে এক সময় বিজয়ের সাথে বরুণের কথা কাটাকাটি লেগে যায়। আর মাঝখান দিয়ে প্রীতি সবসময় বিজয়কে আটকানোর চেষ্টা করে, কিন্তু বিজয় নিজের অ্যাটিটিউড দেখিয়ে তাকে হে করে ওখান থেকে চলে যায়। যার কারণে তার পরের সময়টাতে বিজয়ের বাবা এসে বিজয়কে ওয়ার্নিং দেয় যেন সে বরুণের কাছে এক্ষুনি ক্ষমা চায়, কিন্তু বিজয় তার বাবাকে সরাসরি নিষেধ করে দেয়। আর সে যখন বুঝতে পারে তার বাবা তার থেকে বেশি তার মেয়ের জামাইকে গুরুত্ব দিচ্ছে, তখন সেটা তার মনের ভেতরে আঘাত করে। রাতের বেলায় বিজয় তার বোনকে ঠান্ডা মাথায় বোঝায় যে সে এই বিজনেস করতে আগ্রহী নয়। এতক্ষণ শুধুমাত্র আমরা বিজয়ের বড় বোন অর্থাৎ প্রীতিকে দেখেছি, কিন্তু জানিয়ে রাখি বিজয়ের আরেকটা ছোট বোন আছে, তবে সিনেমাতে তাকে তেমন একটা দেখা যায়নি, তাই তার পরিচয়টা বাধ্যতামূলক নয়। রাতের বেলা বিজয় তার বাবার কথা মতন বরুণের কাছে ক্ষমা চায়, কিন্তু বোঝা যায় এটা তার শুধুমাত্র তার বোনের জন্যই করেছে, যেন তার বোন তার শ্বশুর বাড়িতে গিয়ে ভালো থাকে। তবে সেখান থেকে সবকিছু ঠিক হওয়ার পরও তার বাবার সাথে তার কিছুটা কথাবার্তায় আবারও একটা ঝামেলা বাঁধতে শুরু করে। বিজয়ের বাবা তাকে আমেরিকা পাঠিয়ে দিয়েছিল যেন সে অত্যন্ত নিজের বাবার ক্ষমতার বাইরে থেকে একটা ডিসিপ্লিন শিখে আসতে পারে, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি। সে বিজয়ের সামনে বরুণের প্রশংসা করেছে। সে সরাসরি এমন কথাও বলে বরুণ নাকি সেই ছেলে যার মতন সে কখনোই হতে পারবে না। আর এই কথাটাই বিজয়ের সব থেকে বেশি খারাপ লাগে। সে তার বাবার মুখের উপর বলে ওঠে, ঠিকই বলেছেন, আপনার আসল ছেলে তো বরুণ, যার সন্তান তো আমি। যার কারণে তার বাবাও তাকে কষিয়ে চর মেরে বসে। যেখানে বিজয় আরও তাকে বলে, আপনি আর আমি এক ঘরের তো দূরের কথা, এক দেশেও থাকতে পারবো না, এই বলে ওখান থেকে চলে যেতে ধরে। সে ঠিক তখনই সেখানে বিজয়ের বন্ধু গীতাকে নিয়ে আসে। আজকে গীতার বিয়ে ছিল, কিন্তু ওখানে গীতা নাকি পরিবারের সাথে ঝগড়া করে নিজের বিয়েটা ভেঙে দিয়েছে, কারণ সে বিজয়কে ভালোবাসে। আর বিজয় কি সে বিয়ে করবে? বিজয় সবকিছু বুঝতে পেরে গীতাকে নিয়ে সরাসরি ভেতরে তার বাবার কাছে চলে যায়। তার বাবার সাথে তাকে পরিচয় করিয়ে দেয়, তারা একে অপরকে ভালোবাসে এবং তারা বিয়ে করবে। কিন্তু বিজয়ের বাবা চুপচাপ সেখানেই বসে থাকে। এক সময় বরুণ সেখানে চলে আসলে বিজয়ের বাবা বরুণের সাথে চলে যায়, অর্থাৎ বোঝা গেল বিজয়ের জন্য বিজয়ের বাবার মনে এখন
রাগ ছাড়া আর কিছুই নেই। আর ওখানে যেহেতু সবকিছু জানানো হয়ে গিয়েছে তাই বিজয় গীতাকে নিয়ে গীতাদের বাসায় চলে যায়। ওখানে যখন এই বিষয়টা সম্পর্কে সবাই জানতে পারে তখন একের পর এক প্রত্যেককেই তাদের দুজনকে কথা শোনাতে শুরু করে, কিন্তু তারপরেই তাদের কাণ্ড দেখে বাকিরা বুঝে যায় যে এদেরকে আটকানোর আর সম্ভব নয়। বিজয়ের নিজস্ব একটা প্রাইভেট প্লেন ছিল, তাই বিজয় সেটাকে নিয়ে পুরো ভারত ঘুরে বেড়ানোর জন্য গীতাকে নিয়ে বের হয়ে পড়ে। সেই প্লেনের মধ্যেই তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়। প্লেনটাকে অটো পাইলট মোডে রেখে তারা ওখানে ফার্স্ট ইন্টিমেন্ট হয়। এভাবে এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটা বরফি এলাকায় পাহাড়ে ছোট্ট একটা মন্দিরে তারা ওখানে তাদের বিয়ের কাজটা সেরে নেয়। এভাবে যাচ্ছিল তাদের সময় খুব সুন্দরভাবে। তবে একদিন এভাবেই ঘোরাফেরার মাঝে গীতা বিজয়কে বলে ফেলে, তুমি তোমার বাবার মতো নাও। আর এটাই ছিল তার একটা ভুল। এটা শুনে বিজয় সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায়। সে গীতার সাথে কড়া ভাবে কথা বলতে শুরু করে। তার বাবা তার জন্য সুপারম্যান হিরো, যেটা সে বাইরে দেখেছে এটা শুধু অভিমান, কারণ সে তার বাবাকে দুনিয়ার সব কিছুর চাইতেও বেশি ভালোবাসে। আর এতে গীতাও বুঝে যায় যে জীবনে যাই হোক বিজয়ের বাবাকে নিয়ে কিছু বলা যাবে না, কারণ সে তার বাবাকে পাগলের মতন ভালোবাসে। তারপর সেখান থেকে কিছুদিনের মাথায় দুজন আমেরিকা চলে যায়। তারপর সেখানে প্রায় 8টা বছর কেটে যায়। বিজয় এবং গীতার দুটো সন্তান হয়, কিন্তু তাদের কারোর পরিবারে এই বিষয়টা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। শুধু গীতা আর বিজয় এরা দুজনই তাদের সন্তানদেরকে নিয়েছিল। তবে এত বছর পার হয়ে যাবার পর হঠাৎ একদিন ইন্ডিয়ায় বিজয়ের বাবার উপর বন্দুক হামলা হয়, যার কারণে তিনি পরবর্তীতে তার সিকিউরিটির কারণে বেঁচে গেলেও ইতিমধ্যে দুটি গুলি তার বুকে এসে লাগে। আর এই খবর ছড়িয়ে যাওয়ার পর সাথে সাথে বিজয় তার ফ্যামিলিকে নিয়ে ইন্ডিয়া ফেরত চলে আসে। কিন্তু ভেতরে সে তার বাবার সাথে দেখা করতে চাইলে গার্ড তাকে আটকে দেয়। এমনকি সেখানে বরুণ এসে তাকে হেও করে কথা বলতে শুরু করে। বিজয়ের নাকি তার বাবার কোনো খবরই নেই, কারণ এই 8 বছরে বিজয়ের সাথে তার বাবার কোনো ফোনে কথা পর্যন্ত হয়নি। বরুণ বিজয়কে বাকি মানুষের মতোই দেখা করার জন্য ওয়েটিং লিস্টে পাঠিয়ে দেয়। অর্থাৎ বোঝা গেল এই কয়েক বছরে বরুণ অনেক কিছুই নিজের আওতায় নিয়ে ফেলেছে। আর কেমন যেন বিজয় নিজে এই বিষয়টাতে এতটা পরিমাণে শখ যেন তার রাগ হওয়ার মতন সুযোগটাও সে আর পাচ্ছে না। সেখানে বিজয়ের বোন চলে আসে, কিন্তু সে বলতে পারে না আসলে ঘটনা কি হয়েছিল। পাশাপাশি বিজয়ের ছোট বোন এবং তার ছোট বোনের হাজব্যান্ডকেও দেখা যায়। আসলে গত 8 বছরে অনেক কিছুই হয়ে গিয়েছে, যেখানে বিজয় ছিলই না। ওখানে অপেক্ষা করতে করতেই তখন তার সাথে দেখা হয় যায় তার মিশর আঙ্কেলের। তিনি বিজয়ের বাবার বিজনেস পার্টনার এবং বিজয়ের বাবার একজন বিশ্বস্ত বন্ধু। তখন তিনি নিজের সঙ্গে করে বিজয়কে তার বাবার কাছে নিয়ে যায়। আর আজকে এতটা বছর পর নিজের ছেলেকে দেখতে পেরে বলবীর নিজেও অনেক খুশি হয়েছে। তার মধ্যে আজকে কোনো রাগের প্রভাব নেই, কারণ জীবনের এই সময়টাতে সে বুঝতে পেরেছে তার ছেলে ছাড়া সে কতটা একা। বিজয় গীতা এবং তার সন্তানদের সাথে তার বাবার পরিচয় করিয়ে দেয়, আর আজকে তিনি সব কিছু মেনে নিয়েছে। বিজয়ের বাবা তাকে জানায় যখন প্রথম গুলিটা এসে তার বুকের মধ্যে লাগলো তখন তার কানে শুধু তার ছেলে বিজয়ের কথাই ভেসে এসেছে, কিন্তু যখন দ্বিতীয় গুলিটা তার বুকে লাগলো তখন তার মনে পড়েছে যে বিজয় তার পাশে নেই। যে কথাটা বিজয়ের অভিমানও ভেঙে দেয়। সেখানে কথাবার্তা শেষ করে বাইরে বিজয় তার মিশে আঙ্কেলকে এই বিষয়টা নিয়ে সিরিয়াস হতে বলে, কারণ যেহেতু তার বাবার উপর একবার হামলা হয়েছে দ্বিতীয়বারও হবে না, এটার কোনো সিকিউরিটি নেই। তাদের চোখ এখন থেকেই খোলা রাখতে হবে। অবশ্যই তার বাবার সিকিউরিটির জন্য অনেক গার্ড আছে, কিন্তু তারা যেমন টাকার জন্য তার বাবাকে বাঁচাতে পারে তেমনি টাকার জন্য তার বাবাকে মারতে দ্বিধাবোধ করবে না। আর এই সময়টাতে কাউকে বিশ্বাস করা চলবে না। আর যে পদক্ষেপগুলো তারা নিবে এগুলো যেন বাইরে কেউ জানতে না পারে। এই বিষয়টা তার মিশে আঙ্কেলকে বুঝিয়ে দেয় বিজয়। কিন্তু আপাতত সমস্যা হলো তাদের ফ্যাক্টরিতে যত কর্মচারী ছিল প্রত্যেককে নিজের জব নিয়ে টেনশনে পড়ে যায়। যদি বলবীর কিছু হয়ে যায় তাহলে তাদের জীবিকা বিপদে পড়ে যাবে। আর এই বিষয় শুনে বিজয় নিজে সেখানে ওয়ার্কারদের মতনই ড্রেস পরে সকলের সামনে এসে এবং সকলকে উদ্দেশ্য করে জানায় এই কোম্পানি কখনো বন্ধ হবে না। বিজয় তাদেরকে কথা দেয় তাদের কাজ এবং কাজের প্রাপ্তি নিয়ে কেউ যেন দুশ্চিন্তা না করে, কারণ এটা একটা দুর্ঘটনা, কখনোই আমাদের থামাতে পারবে না। এটা এমনকি বিজয় এবং কিছু কথাবার্তা বলে যার কারণে কর্মীদের মধ্যে একটা আত্মবিশ্বাস জেগে ওঠে। বিজয়ের কথা শুনে তাদের মধ্যে একটা জোশ তৈরি হয়। বিজয়ের কথা শেষের অংশগুলো এমনই ছিল যেখানে সে নাকি তার শত্রুকে খুঁজে বের করবেই। আর এই সমস্ত বিষয় সবাই টিভিতে দেখছিল। বরুণের চলাচল দেখে বোঝা যায় যে বিজয় যে ফিরে এসেছে এবং এই বিষয়গুলো যে নিজের হাতে নিতে শুরু করেছে এটা তার পছন্দ হচ্ছে না, কিন্তু তার কিছুই করার নেই, কারণ বিজয় এখন ক্ষমতার আসনে বসতে শুরু করেছে। এমনকি বোঝা যায় বরুণ তার ওয়াইফ অর্থাৎ বিজয়ের বোনের সাথে প্রায় সময়তেই খারাপ ব্যবহার করে। এর পরের দৃশ্য বিজয় সোজা চলে যায় পাঞ্জাব
পাঞ্জাবে তার বাবার চাচার বাড়িতে। আসলে বিজয়ের দাদা 3 ভাই ছিল, তার মধ্যে বিজয় এখন তাদের বাড়িতে এসেছে। এটা তার দাদার বড় ভাইয়ের বাড়ি। আজ থেকে 20 বছর আগে বিজয়ের দাদার সাথে এই বাড়ির একটা বিষয় নিয়ে মনোমালিন্যের কারণে তাদের মধ্যে একটা সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু বিজয় আবারও এখানে ফিরে এসেছে, কারণ এখন বিজয়ের পুরো পরিবারটাই বিপদের মুখে, যেখানে কাউকে সে বিশ্বাস করতে পারে না। তাই এখানে সে তার দাদার কাছেই সাহায্য চাইতে এসেছে। সে তার ভাইদের কাছে সাহায্য চাইতে এসেছে যেন তার এই বিপদের সময় তারা তাকে সাহায্য করে, কারণ এখন শুধুমাত্র রক্তের সম্পর্কের মানুষগুলোকেই সে বিশ্বাস করতে পারে, এর বাইরে কাউকেই বিশ্বাস করতে পারে না। অবশ্যই এখানে প্রথম প্রথম বিজয়ের দাদা এবং বিজয়ের কয়েকজন ভাই বিষয়টা রাজি হয়নি, কিন্তু বিজয়ের দাদা যখন অনুমতি দিয়ে দেয় তখন বিষয়টা নিয়ে চিন্তা করা শুরু করে, কারণ তাদের রক্তের উপর কেউ আঙ্গুল তুলবে এটা কেউ সহ্য করবে না। তারা প্রত্যেককে বিজয়ের সাথে দিল্লি যেতে রাজি হয়। সেখানে পৌঁছানোর পর প্রত্যেককে যখন বিজয়ের বাবাকে প্রার্থনা করতে শুরু করে তখন তিনি অবাক হন, কারণ গত এতটা সময় কখনোই বিজয় বাবা তার চাচার সাথে যোগাযোগ পর্যন্ত করেনি, আর তাদেরকে সে চিনবে না এটাই স্বাভাবিক কথা। তাছাড়া পাঞ্জাবের মানুষগুলো জন্মের পর থেকেই অস্ত্র চালানোর প্রতি একটা পারদর্শিতা রাখে, যার কারণে বিজয় তাদেরকে বাছাই করেছে। তার বাবাকে সে বলে, এরপর যদি কেউ তোমার উপর আক্রমণের চিন্তাও করে তাহলে দুনিয়া জ্বালিয়ে দেব। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন বরুণ যখন গাড়ি করে বিজয়ের বাড়িতে আসে তখন বিজয়ের ভাইয়েরা তাকে আটকে নেয়, কারণ বরুণকে তারা চেনে না। আর যখন সকল ক্ষমতা বিজয়ের হাতে, বরুণ কারাবন্দী হয় তাদেরকে বলে যে তোরা কি আমাকে চিনিস, আমি এই ফ্যামিলির একজন। এখন তারাও টিটকারি মেরে তাকে বলে, কেন রে, তোর পাসপোর্টে কি তোর বাবার জায়গায় বলবীর লেখা? আর যেমনটা হওয়ার কথা তেমনটাই হয়। বিজয়ের বাবার কাছে কল চলে আসে, সে জিজ্ঞাসা করে বরুণকে কেন আটকানো হয়েছে। তখন বিজয় তাকে জানায়, এখন এই মুহূর্তে বাহিরের কাউকে আমার বিশ্বাস করা চলবে না। বরুণকে নিয়ে নাকি সে একটা ইনভেস্টিগেশন করবে, কিন্তু আপাতত সে বিষয়টা নিয়ে তাকে চিন্তা করতে নিষেধ করা হয়। সেখানে কৌশল নামের একটা ব্যক্তিকে নিয়ে আসা হয়, যে দেখতে হুবহু একদম বিজয়ের বাবার মতন। আসলে সে জন্মগত বিজয়ের বাবার মতন দেখতে নয়, বরং প্লাস্টিক সার্জারির মাধ্যমে তার বডি ট্রান্সফর্ম করিয়ে এবং চেহারা পরিবর্তন করিয়ে তাকে বিজয়ের বাবার মতন তৈরি করা হয়েছে। আপাতত এখন তাকে সম্পূর্ণ বিজয়ের বাবার মতন দেখতে মনে হচ্ছে না, তবে মেকআপ এবং কথাবার্তা চলচলনের পরিবর্তনের মাধ্যমে একে পারফেক্ট লুক দেওয়া সম্ভব। বিজয় তার বাবাকে বোঝায় আজ থেকে যেখানে যেখানে তার বাবার যাওয়ার কথা সেখানে সেখানে তাকে পাঠানো হবে। তবে তার বাবা এতে রাগ হয়, কেন এমনটা করা হবে, সে কি ভেজা বিড়াল নাকি ঘরে বসতে থাকবে? তবে এসব কথা শোনার সময় বিজয় নেই, কারণ তার উপর অ্যাটাক হয়েছে 15 দিন হয়ে গেল, কিন্তু এখনো কোনো সূত্রে পাওয়া যায়নি। আর যে কোনো সময় তার উপর আবারও হামলা হতেই পারে। এই জন্যই এই ব্যক্তিকে টাকার বিনিময়ে হায়ার করা হয়েছে এবং তাকে সম্পূর্ণ বিজয়ের বাবার মতন করা হয়েছে। আর এই ঘটনা শুধু এখানে তার পরিবারের এই কয়েকজন মানুষ জানতে পারবে। সবাইকে বলে দেওয়া হয় এই কথা যেন বাহিরে লিক না হয়, এমনকি বরুণ সহ তার বোন প্রীতিও যেন জানতে না পারে এই ঘটনা সম্পর্কে। এরপর তাকে সবকিছু ধীরে ধীরে শেখানো হয়, আর এভাবেই একদিন পারফেক্ট লুক নিয়ে সে বরুণের সাথে একটা বিষয় আলোচনা করতে যায়। আর দূর থেকে বিজয় তার বাবাকে দেখায় যে দেখো তোমার কোলন কতটা কার্যকরীভাবে কাজ করেছে।
ছুঁড়ে ফেলেছে, কিন্তু তবুও বিজয় বারবার তার ভাইদেরকে বলছে যেন তারা বন্দুক না চালায়। এটা শুধুমাত্র বিজয় আর আবরারের মধ্যকার শত্রুতা, কিন্তু তারপরও বিজয় আবরারকে টুকটাক আঘাত করলে সে নিজে সব থেকে বেশি জখম হচ্ছিল। কিন্তু সেটাও একসময় পাল্টে যায় যখন বিজয়ের মাথায় তার বাবার কথা চলে আসে, কিভাবে তার বাবাকে তারা গুলি করেছিল। তখন বিজয়ের সাথে আবরার আর পারে না, বিজয় তাকে একদম মারতে মারতে দুর্বল করে ফেলে। কিন্তু এক সময় যখন বিজয় নিজের হাতে চাকুটা নিয়ে নেয়, তখন আবরার আর তাকে কিছু করতে পারে না। শেষবারের মতো বিজয় তাকে বলতে শুরু করে, শুনলাম তুই নাকি আমাদের রক্তেরই ভাই হোস, তুই আমার, চল একটা ডিল করে ফেলি, না তুই মরবি না আমি মরবো। তুই আমাকে কথা দে আগের শত্রুতা ভুলে যাবি, আমার বাবাকে শান্তিতে বাঁচতে দিবি, বল একবার বল, তাহলেই শত্রুতা শেষ। কিন্তু সেখানে আবরার উল্টো তাকে ইশারা করে বলে, তোর কথায় আমার বালটাও ছেড়া যাবে না। অবশ্য তার মিনিংটা অন্যরকম ছিল, কিন্তু আমি তো আর ডিরেক্টলি বলতে পারছি না, যার কারণে ওখানেই বিজয় আবরারকে শেষ করে দেয়। দুঃখিত, সেন্সিটিভ বিষয়ের জন্য এভাবে ডিরেক্টলি দেখাতে পারবো না, তবে আপনারা যারা মুভির ক্লিপ দেখেছেন তারা বিষয়টা বুঝতে পারছেন যে এখানে কি হচ্ছে। আবিদ নিজের চোখের সামনে নিজের ভাইকে এভাবে শেষ হয়ে যেতে দেখে নিজেকে আর সামলাতে পারে না। অবশ্য তারা আপন ভাই ছিল না, তারা সৎ ভাই ছিল, কিন্তু তবুও সে আবরারের এই হত্যা মেনে নিতে পারে না। আর সেখান থেকেই ঘটনা সোজা চলে আসে ইন্ডিয়াতে। এতক্ষণে নিজের কাজ শেষ করে বিজয় তার বাড়ি ফিরে এসেছে, আর তার